শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। তারকাকথনের সেট মানেই আমাদের পছন্দের মুখ, আমাদের পছন্দের কাজগুলো নিয়ে আড্ডা, এবং আজও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন ছোটবেলায় আমরা স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, কিংবা আমি বড় হয়ে শিক্ষক হব। কিন্তু সময়ের বিবর্তনে আসলে আমরা এমন একটি প্রজন্ম বা এমন একটি কালে দাঁড়িয়ে আছি যে সময়টায় আমরা এখন স্বপ্ন দেখতেই পারি আমি বড় হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। এবং বর্তমান সময়ে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখে আসলে তরুণ প্রজন্মের যারা তারা স্বপ্ন দেখে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, তেমনই দুজন মানুষকে নিয়ে আজকের আয়োজন আমরা সাজিয়েছি। চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন আর.কে. সোহান, যিনি কন্টেন্ট বানাচ্ছেন ট্রাভেল নিয়ে, হেরিটেজ নিয়ে, এবং সুন্দরভাবে বাংলাদেশের যেই সৌন্দর্যগুলোকে আমরা দেখতে পারি না সেগুলো আমাদের সামনে তুলে ধরছেন। এবং দর্শক, আমাদের সাথে আছেন আরও একজন অতিথি, আমাদের সাথে আছেন নাফিস সেলিম। স্বাগত আপনাকে। তিনিও কন্টেন্ট বানাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ইনফরমেটিভ কন্টেন্টের মাধ্যমে আসলে আমাদেরকে বিজনেস কিংবা নানান ধরনের তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করছেন, আমাদেরকে ব্যবসায়েও অনেক বেশি অনুপ্রাণিত করছেন। অনেক ধন্যবাদ এবং স্বাগত আপনাদের দুজনকেই। শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? শুরুতেই কি বলবেন আর.কে. সোহান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। I really feel so honored to be invited here. Thank you so much আমাদেরকে ইনভাইট করছেন। You are most welcome. আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর নিয়েই যেহেতু বসেছি, কন্টেন্ট নিয়েই আড্ডা দিব, কন্টেন্টের নানা বিষয় নিয়ে আসলে জানতে চাইবো। শুরুতেই আমি আসলে আর.কে. সোহান আপনার কাছে যাচ্ছি, জানতে চাইবো এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আসা, কেন আসা হয়েছিল, কি চিন্তা করেছিলেন সেই সময়টায়? অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের পরে আমার ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ে যাওয়া হয়। এখন ডকুমেন্টারি ফিল্ম মেকিংগুলো বেশিরভাগই ছিল রুরাল এরিয়াতে, যেহেতু আমি ইউএনডিপিতে কাজ করি। সো ইউএনডিপি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর সব জায়গাতেই কাজ করে। এখন আমার বেশিরভাগ ডিউটি ছিল রুরাল এরিয়াতে। এখন যখন এই জায়গাগুলোতে যেতাম, অনেক আনসিন বাংলাদেশকে আমি দেখতাম, অনেক আনসিন জিনিস যেগুলো আমি কখনো দেখিনি। এবং আমার কাছে মনে হতো যেগুলো যদি আমি আমার অডিয়েন্সকে দেখাতে পারতাম, মানুষকে দেখাতে পারতাম, বেশি ভালো লাগতো। এখন ইউএনডিপি তো পার্টিকুলার একটা ডিউটিতে পাঠাতো, সবগুলো তো আসলে ভিডিওতে দেখানো পসিবল হতো না। তো ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি নিজের একটা পেজ খুলি, যেখানে আমি এই আনসিন জিনিসগুলো ক্যাপচার করে আনতাম এবং সেগুলোই ফেসবুকে শেয়ার করতাম। এবং দেখলাম যে মাশাআল্লাহ ভালো একটা রেসপন্স, তারপর এটাকে ফুল টাইমে নেই আর কি। গ্রেট। আমরা নাফিস সেলিম আপনার কাছে যাচ্ছি, কেন কন্টেন্ট ক্রিয়েটর হতে ইচ্ছে হয়েছিল? কন্টেন্ট ক্রিয়েশন অ্যাকচুয়ালি আমি 11 বছর ধরে করি। ওকে। অনেকে আমাকে এখন ম্যাক্সিমাম চিনে আমার যে নাফিস সেলিম বা টু সেন্স পডকাস্টের কারণে হয়তো বা চিনে, বাট আগে আমি ফানি ভিডিওস বানাতাম, তখন আরও ইয়াং ছিলাম। বাট এই সেক্টরে স্পেশালি বিজনেস, মার্কেটিং, এডুকেশন সেক্টর, এডুকেশন বলতে বিজনেসই মেইনলি, এটা আমার আগে থেকে, আমি ছোটোবেলা থেকে আমার বিজনেস ইন্টারেস্ট। আমি ক্লাস 3 থেকে আমার ব্যবসার প্রতি আসলে বুঝতাম না ব্যবসা কি, বাট বিজনেস জিনিসটা আমাকে অনেক বেশি টানে। তো আমি একটা জিনিস খুব মজা পাই, সেটা হচ্ছে আমি যদি নতুন কোনো কিছু শিখি, সেটা মানুষকে শিখাইতে আমার খুব ভালো লাগে। আচ্ছা। এবং অনেকে বলে যে তুমি খুব ভালো বুঝাইতে পারো। তো সব কিছু মিলে দেখলাম যে আচ্ছা, এটা তো ভালো লাগতেছে, এক্সপেরিমেন্ট করে দেখলাম, মানুষ প্রশংসা করতেছে, বলতেছে বাহ ভাই আরও ভিডিও দেন। আর এই টাইপের কন্টেন্ট সাধারণত তখন অ্যাভেলেবেল ছিল না যখন আমি দিচ্ছিলাম। শুরু করে দিলাম, প্যাশনের জায়গা, ভালো লাগতেছে, শিখতেছি, বাস। আর আমার টু সেন্স পডকাস্ট আসলে আমি মনে করি যে আমরা ইন্ডাস্ট্রি লিডার্সদেরকে নিয়ে আসি। এখন আমি মনে করি যে এটা একটা কনসালটেশন পাচ্ছি, আমি ফ্রিতে কনসালটেশন পাই। হ্যাঁ বুঝছেন, ফ্রিতে কনসালটেশন পাচ্ছি, পুরো বাংলাদেশের মানুষ ফ্রিতে কনসালটেশন পাচ্ছে, এর থেকে আর বেস্ট কি হইতে পারে? সো দ্যাটস ওয়াই এটা খুব এনজয় করি। ইনফ্যাক্ট আমি ভাইয়াকে যখন আগে থেকে চিনি, ভাইয়া অ্যাকচুয়ালি আগে থেকে বিজনেস মাইন্ডেড। কোভিডের সময় ভাইয়ার একটা কনভেনশন সেন্টারের বিজনেস ছিল। ভাইয়া যখন আমাকে নক দেয়, তখন কিন্তু এখনকার যে নাফিস সেলিম তখন শুরু হয়নি। ভাইয়া তখন জাস্ট বিজনেস করতো, তখন র্যান্ডমলি আমাকে নক দিয়েছিল যে আমার একটা মোশন গ্রাফিক্স ভিডিও লাগবে, প্রমোশনাল ভিডিও, যে আপনি করে দিতে পারবেন কিনা। তখন আমিও কন্টেন্ট ক্রিয়েশনে আসিনি, ভাইয়াও কন্টেন্ট ক্রিয়েশনে আসেনি। সো আমি যতদূর ব্যক্তি নাফিস সেলিমকে চিনি, উনি অ্যাকচুয়ালি ওই অনেক আগে থেকে অ্যাকচুয়ালি বিজনেস মাইন্ডেড, এবং এটাকে এখন অ্যাকচুয়ালি মানুষকে শেখাচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি এটাকে অ্যাপ্লাই করতে হয়। মানে খুব ইন্টারেস্টিং জিনিস হইতেছে যে সোহান ভাইয়ের সাথে আজকে আমি বসতেছি, এবং সোহান ভাইয়ের কন্টেন্ট তো আমার কাছে খুব ভালো লাগে, এবং সবারই ভালো লাগা উচিত, কারণ খুব ভালো কন্টেন্ট উনি বানায়, অনেক কষ্ট করে না। আমি মনে এরকম কখনোই করতে পারবো না, দৌড়াই এখানে ওইখানে পাহাড়ে টাহাড়ে চলে যাচ্ছে। আমি ওনার দেখে আমার মনে হয় কয়েক ক্যালোরি আমার বার্ন হয় আসলে, মানে কেমন যে করে মানুষটা। তো যাই হোক, আমি ওনার কন্টেন্টটা দেখি, খুব এনজয় করি। এখন আমি জানতাম না যে কি ওনার সাথে আমার আগে কথা হয়েছে, ওনার সাথে আমার আগে যে
খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলি যে এই যে আমাদের ম্যাঙ্গো রিসোর্ট বলে একটা আছে, ওখানে ওনার সাথে আমার কন্ট্যাক্ট, আমি জানতাম না, পরে দেখছি আরে এই ভাইকে তো আমি আগে থেকে চিনি। আরো ইন্টারেস্টিং জিনিস, আপনাদের এখানে মনে হয় শোতে আসছিলেন মারুফ ভাই, উনি সেলার, খুবই পপুলার, ওনার বিয়েও হয়েছে আমাদের কনভেনশনে। আচ্ছা, মানে ফুল সার্কেল না, জিনিসটা খুব ইন্টারেস্টিং। একদমই তাই। ইনফ্যাক্ট যখন মার্ভেলের অ্যাওয়ার্ডের কথা ভাইয়া যেটা বলেন, ওই অ্যাওয়ার্ডে ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমরা একটা ছবিও তুলছি, ভাইয়া ওইভাবে আমাকে চিনতেও পারেনি। পরে যখন ছবি পাঠালাম যে ভাইয়া নাইস টু মিট ইউ, দিস ইজ ইউ, আই এম ইউর ফ্রেন্ড। ওকে, এই যে নাফিস সালিম ভাই বলছিলেন যে অনেক কষ্ট করে, অনেক দৌড়ঝাঁপ করে কিংবা অনেক রিসার্চ করে আসলে একটা কন্টেন্ট দাঁড়ায়, এবং এই কন্টেন্টগুলো যখন মানুষ দেখে, ভালোবাসা জানায়, এবং একই সাথে যখন একটা স্বীকৃতির জায়গাটা আসে, তখন কিন্তু ভিন্ন রকম একটা ভালো লাগা কাজ করে, আবার একই সাথে দায়বদ্ধতার জায়গাও তৈরি হয়। এবং এই যে অ্যাওয়ার্ড ফাংশনের কথা আমরা একটু আগে শুনছিলাম আপনাদের কাছ থেকে, কিছুদিন আগে আপনারা দুজনেই অ্যাওয়ার্ডেড হয়েছেন। মার্ভেল বিউ সেখানে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ইন পডকাস্ট এবং বেস্ট অ্যাসপায়ারিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আমরা স্ক্রিনে সেই ছবিগুলো দেখব, অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটি, এবং আপনাদের কাছ থেকেও আসলে শুনবো যে অ্যাওয়ার্ড পাওয়ার পর আসলে কেমন লাগে। আমি ভাইয়ার ব্যাপারটা জানি না, বাট এটা আমার জন্য পুরো আনএক্সপেক্টেড ছিল। একটু আগে ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম যে ও মাই গড, মানে আমি জানি না যে এটা কিভাবে হলো। ফার্স্ট যখন নমিনেশন দেখলাম, আমি বললাম যে এটা কি সিরিয়াসলি আমি, মানে কেননা মার্ভেল যেভাবে কাজ করে, ওরা অ্যাকচুয়ালি ডেটা নিয়ে কাজ করে। সো ওনাদের কাছে অনেক ডেটা থাকে সারা বছরের, লাস্ট 1 বছর ধরে কারা কি ধরনের কাজ করতেছে এবং কে কোন ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি পারফেক্ট, তাদেরকে তারা অ্যাওয়ার্ড দেয়, নমিনেশনটা দেয়। তো আমি যখন ফার্স্ট আমার নমিনেশনটা দেখলাম, আই ওয়াজ থিঙ্কিং ও মাই গড, আমি তো জাস্ট শুরু করছি গত বছর আন্দোলনের সময় বেশি মানে শুরু করি আর কি, কিন্তু তখনও কন্টিনিউ করতে পারিনি। কেননা তখন সরকার পতনে একটা ইয়া গেল, এবং পুলিশের একটা তাড়া খেয়ে বা পুলিশের মাইটার খেয়ে আমি অনেকদিন পালাই ছিলাম আর কি। সো পালাই থাকার কারণে আমার কন্টেন্ট ক্রিয়েশনটা অফ থাকে। তারপরেও আন্দোলনের টুকটাক ফুটেজ দিতে থাকি আর কি, যতটুকু কালেক্ট করি, এবং বেশ ফ্রন্ট থেকে মানে যারা কিনা দেখছেন আর কি আমার ফুটেজগুলো কালেক্ট করা, তো তখন অ্যাকচুয়ালি অফ হয়ে যায়। এরপর আবার ফেনীর বন্যা, ওখানে আবার চলে যাই ফেনীর বন্যায় মানুষকে হেল্প করার জন্য। সো বেসিক্যালি শুরু হয় আন্দোলনের পরবর্তী সময়টাতে। সো বলা যায় প্রায় 1 বছর আর কি। এখন এই 1 বছরের মধ্যে রিকগনিশন পাওয়া, নমিনেশন পাওয়া, এবং কেমনে পাইছে, মানে এরকম আমি মানুষ দেখিনি যে 1 বছরের মধ্যে অ্যাওয়ার্ড পাই, কেমনে? এটাই আসলে আমার লিংক আপ আছে ভাই, না? না, হ্যাঁ, এই জায়গাটা এইটাতেও আসতেছি যে লিংক আপ আছে কিনা। সো এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিল যে কিভাবে নমিনেশনটা পাইলাম। আবার নমিনেশন পাওয়ার পরে অ্যাওয়ার্ডটা, এখন মানে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে মার্ভেল যেটা করছে, ওরা একেবারে ট্রান্সপারেন্ট ছিল। মানে ওনারা কি করছে, পাবলিক ভোটিং এ দিয়ে দিছে, ওনারা নিজেদের হাতে কিছু রাখে নাই। এখন মানুষজন যে বলবে যে আমাদের লিংক আপ আছে, আমাদের ভালো নেটওয়ার্ক আছে, এই কথাটা বলার চান্সেস একেবারে নাই। আচ্ছা, সো আমরা নমিনেশনের জন্য, এরপর আমার তো ভয় লাগছে, কেননা যারা আমার ক্যাটাগরিতে যারা নমিনেশন পাইছে, আমার ক্যাটাগরিতে আনফরচুনেটলি সবচেয়ে বেশি নমিনেশন পাইছে। অন্যান্য ক্যাটাগরিতে 1-2 করে নমিনেশন, আর আমার ক্যাটাগরিতে 7-8 নমিনেটেড। সো আমার জন্য, তার উপর একজন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, তারা অনেক আগে থেকে 6 বছর 7 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, আর আমি সেই জায়গায় 1 বছর, মানুষ আমাকে চেনে 1 বছর ধরে। আমি ভয় পাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটা পাবো কিনা, বাট তারপরেও মানুষকে রিকোয়েস্ট করলাম যে ভোট দিলে হয়তো অ্যাওয়ার্ডটা পাবো, আপনারা ভোট দিয়েন। এবং সেখানে একটা ম্যাসিভ মানুষের রেসপন্স দেখে আলহামদুলিল্লাহ ফাইনালি এভাবেই অ্যাকচুয়ালি মানুষের হেল্পে অ্যাওয়ার্ডটা পাই, আলহামদুলিল্লাহ। এই আর কি 1 বছরের। বাহ, চমৎকার। আমরা একটু নাফিস সালিম আপনার কাছে আসবো। আপনি এর আগে ডেইলি স্টার থেকেও অ্যাওয়ার্ড পেয়েছিলেন এডুকেশন। আসলে অ্যাওয়ার্ড পাওয়ার পর আসলে কেমন লাগে, বা কাজের প্রতি তখন কি আসলে ডিউটিটা আরো বেড়ে যায় কিনা? দেখেন, আমরা যখন শুরু করি তখন শুরুর সময় একটা স্বপ্ন থাকে যে হ্যাঁ কোনো একদিন রেকগনিশন পাবো। যখন আমরা শুরু করি সবাই 0 থেকে স্টার্ট করি, কষ্ট হয়, স্ট্রাগল হয়, স্বপ্ন দেখি যে হ্যাঁ একদিন যদি ভালো কাজের জন্য কিছু রেকগনিশন পাই। কিন্তু যখন আমি অ্যাওয়ার্ডটা নিলাম, আমি না মনে হইতেছে যে কি আমার প্রথমত হাত পা কাঁপতেছিল। আমি ডেইলি স্টারে যখন আমাকে স্টেজে রাখলো, বলো যে কি সে ফিউ ওয়ার্ডস, আমার লিটারালি আমি কখনো স্টেজে হাত পা কাঁপে না। আমি স্টেজে কথা বলতে পারি, আমি খুব ইন্ট্রোভার্ট, কিন্তু আমি স্টেজে কথা বলতে পারি। সেদিন আমার মুখ দিয়ে আওয়াজ আসতেছে না, কারণ বুঝেন মানে ডেইলি স্টারে ধরেন আমি ও লেভেল দিচ্ছিলাম, তখন আমি ডিস্টিংশনের জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ওই যে একবার আর এবার আই নেভার এক্সপেক্টেড যে এটা হইতে পারে, ওইটা আমি আমার ব্রেন প্রসেসই করতে পারিনি যে হইতেছে কি, এটা ব্রেনই প্রসেস করতে পারিনি। সো যখন মার্ভেলও আমাকে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে কি আমি একটা কোনো মুভি দেখতেছি, মানে আমার কাছে বাস্তব মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ড্রিম, আমি জাস্ট ওটার অডিয়েন্স। সো ওই সময় আমি কথা বলতে পারি না, ওই সময় আমি লাইক কি যে বলি আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। বললেন না যে ওটা পাওয়ার পর কি অনুভূতি,
আমার কোনো অনুভূতি কাজ করতেছে না, কিন্তু ব্রেইনই প্রসেস করতে পারে না যে আসলে কি এটা হয়েছে নাকি এটা সামথিং এলস, এরকম মনে হয়। আচ্ছা, আসলেই যখন আমরা স্বীকৃতি পাই যে কোনো কাজের, ভালো লাগাটা অন্যরকম। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি এবার। আরকে সোহান, আপনার কাছে আমরা জানি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন এবং আপনি ইউএনডিপিতে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন এবং সেখান থেকেই হয়তো আপনার জার্নিটা শুরু। আমরা একটু জানতে চাইবো এই যে দুই ধরনের কাজ করা সাইমালটেনিয়াসলি আপনি কন্টিনিউ করছেন, এইটার আসলে চ্যালেঞ্জের জায়গাগুলি কি, বা অফিস থেকে বা ওভারঅল কোঅপারেশনের জায়গাটা কেমন থাকে? ভেরি নাইস কোশ্চেন, বাট বিফোর দ্যাট একটু যদি পেছনে যাই, আমার বস আমাকে যে জায়গাগুলোতে পাঠাতো সেখানে বস অ্যাসাইন করার সাথে সাথে আরেকজন সাথে থাকতো আর কি। ওনার নাম হচ্ছে হাবিব ভাই। হাবিব ভাই হচ্ছে মূলত আমাকে স্টোরি টেলিংটা শেখায় এবং অন দ্য স্পটে স্ক্রিপ্ট ডেভেলপ করে কিভাবে স্টোরিটা বের করে নিয়ে আসতে হবে সেটা শেখায়। এখন বস একদিক থেকে পুশ করতো, হাবিব ভাই একদিক থেকে পুশ করতো। সো এই জায়গাগুলোতে কিভাবে কোপ আপ করা যায়, কিভাবে স্টোরিটা বের করে আনা যায়, এটা আমি শিখি জাতিসংঘ থেকে বা ইউএনডিপি থেকে। এখন সুন্দরবন তো একটা রুরাল এরিয়া, রাইট? এখন ওই জায়গাগুলোতে মানুষ কিভাবে পানির জন্য কষ্ট করতেছে, সেখানে একটা দ্বীপ আছে যেটা কিনা জঙ্গলের মাঝখানে, এবং ওইটা জোয়ারের সময় অ্যাকচুয়ালি পানি নিচে তলিয়ে যায় এবং যখন জোয়ার শেষ হয়ে যায় মাটি বের হয়, মানুষ এখানে চলাচল করে, মানুষ এখানে একটু হয়তো ঘোরাফেরা করে বা কাজ করে। এখন এই যে আমি অফিসের কাজ করতেছি একদিন, আমার নিজের ব্যক্তিগত কাজ করতেছি 2 দিন, তো সেইভাবে অ্যাকচুয়ালি হয়ে যায়। এবং আমার বস খুবই ফ্লেক্সিবল, বস কখনো বলে না যে হচ্ছে এটা করতেই হবে, এটা আজকের মধ্যে কালকের মধ্যে দিতে হবে, এরকম না। হ্যাঁ, বস একটু মাঝে মাঝে অ্যাসাইন করে দেয় যে এটা করতে হবে, বাট কখন অফিস থেকে প্যারা দেওয়া, আফটার অল হি ইজ দ্য বস, হি ইজ পারফেক্ট বস। আমি যদি বলি বাংলাদেশের কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে বা হচ্ছে এনজিও আইএনজিও ইন্ডাস্ট্রিতে, মানে আমার বস, আমি নাম বলতে চাই না বাট নাম বলি, ওনার নাম হচ্ছে আব্দুল কাইয়ুম, উনি হচ্ছে আমাদের ইউএনডিপির কমিউনিকেশন হেড। বাট বাংলাদেশের টপ ক্লাস বসের মধ্যে যদি একজন হয়, হি ইজ দ্য ওয়ান। এবং এই কারণে আমি একটু ফ্লেক্সিবলি সবকিছু করতে পারি। বাহ বাহ, চমৎকার। এবং আপনি এভাবেই ফ্লেক্সিবল ওয়েতে কাজগুলি করে যান, আমরাও আসলে আনসিন বাংলাদেশকে দেখতে থাকি। আমরা একটু নাফিস আলিম আপনার কাছে আসি। এই যে শুরুতেই আমরা শুনছিলাম যে শুরু থেকেই আপনি বিজনেস মাইন্ডেড, এবং আমরা যে কোনো কাজ করতে গেলে আসলে ইম্প্যাক্টটাকে মাথায় রেখে কাজ করি। সেই জায়গাটা থেকে এই যে আপনি পডকাস্ট করছেন বা আপনার কন্টেন্ট ক্রিয়েশনও যদি আমরা দেখি, সেখানে আপনি নানান ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট রাখার চেষ্টা করেন। আসলে আপনার কি মনে হয় আপনার কন্টেন্টগুলো দেখে এখন যারা এন্টারপ্রেনারশিপ এর দিকে আগ্রহী কিংবা যারা আসলে এইভাবে নিজেদের লাইফটাকে সেট করতে চায়, তাদের জন্য এটা কতটা ইম্প্যাক্টফুল বলে আপনি মনে করেন? এটা আমার বলাটা টাফ, এটা হয়তো বা অডিয়েন্সই বলতে পারবে। আমারকে যদি বলা হয়, আমি বলবো যে কি খুবই সামান্য ইম্প্যাক্টফুল, কারণ আমি এমন আহামরি কিছুই করতেছি না, কারণ অনেক কিছু করার আছে, অনেক কিছু বাকি আছে। I probably just touch the surface little bit, যে এই জিনিসটা জাস্ট একটা ডিরেকশন দেওয়া, বাট আমার মনে হয় যে অনেক কাজ বাকি আছে এখানে। আমি যেটা চেষ্টা করি যে দেখেন, বাংলাদেশে যে জিনিসটার একটু আরও আনাটা দরকার সেটা হলো যে প্রপার এডুকেশন, প্রপার নলেজ। আমি যদি ভুল কোনো কিছু একটা করি, অ্যাটলিস্ট লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স। এই জিনিসটা আমি করার চেষ্টা করি। বাইরের দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স আছে এবং বিজনেসে, কিন্তু অনেকে কিন্তু বাংলাতে একটু শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে আছে, একটু বাংলাতে একটু বলুক, বাংলাদেশি কনটেক্সট বলুক। দ্যাটস অল আই ওয়ান্ট টু ওয়ার্ক অন। আমি এখনও মনে করি যে এই সেক্টরে আরও বেশি মানুষ আসা উচিত। যারা ধরেন 20 বছর 30 বছর এক্সপিরিয়েন্স, তারা কিন্তু আসতেছে না বা খুব কম আছে। আমরা তো ছোট মানুষ। সেই ক্ষেত্রে দেখেন, আমরা যে মার্ভেলের কথাটা বললেন পডকাস্টের, সেখানে নমিনেশন কয়জন ছিল জানেন? শুধু 2 জন নমিনেশন ছিল। আচ্ছা, এটা তো দুঃখের বিষয় আমার জন্য যে পডকাস্টে কেন মাত্র 2 জন থাকবে। যদি পডকাস্ট আরও অনেকেই করতেছে, এখন আরও ভালো করতেছে। সো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমি চেষ্টা করতেছি যেন ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি জানি না কতটুকু করতে পারতেছি, বাট আমার ইচ্ছা আরও বেশি ইম্প্যাক্ট ফেলার। এবং আমরা প্রত্যাশা করি যে আপনার পডকাস্ট দেখে, আপনার ভিডিওগুলি দেখে আসলে এখন যারা তরুণ প্রজন্মের মানুষ দেখছে, তারা আরও বেশি এন্টারপ্রেনারশিপের দিকে আগ্রহী হবে এবং আসলে অনেকের চাকরির দিকে প্রত্যাশা না রেখে নিজের মতো করে কাজগুলিকে করবে। আমরা আর কিছু আবারও আপনার কাছে ফিরে আসছি। সোশ্যাল মিডিয়া পুরোপুরি ওপেন একটা প্ল্যাটফর্ম, যে কেউ যেখান থেকে ইচ্ছা আপনাদের কন্টেন্টগুলি দেখছে, তাদের মতামত শেয়ার করছে। সো এখানে ক্রিটিসিজমের বা নেগেটিভ কমেন্টেরও একটা জায়গা থেকে যায়। এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার হয়েছে কিনা যে কোনো কমেন্টস দেখে বা কোনো ক্রিটিসিজম দেখে আপনার একটু খারাপ লাগা কাজ করছে, বা এই ব্যাপারগুলি আসলে কিভাবে হ্যান্ডেল করেন? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল আমার ওরকম অডিয়েন্স না, আমার অডিয়েন্সরা
আলহামদুলিল্লাহ অডিয়েন্স নাই। আমি আগে শেষ করি মানে আলহামদুলিল্লাহ বেশিরভাগ পজিটিভ কমেন্ট আসে, যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়, সো ওই দিক থেকে মানুষ বাংলাদেশকে দেখতে পছন্দ করে এবং আলহামদুলিল্লাহ পজিটিভ কমেন্ট বেশি। কিন্তু প্রবলেমটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে বা বাংলাদেশের কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট আপলোড করার আগে বাংলাদেশের মানুষের হেড কমেন্ট রেডি থাকে। আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি কন্টেন্ট আপলোড করতে দেরি নাই, আরেকজন ওদিক থেকে হেড কমেন্ট করার জন্য রেডি। সো এটা খুবই কমন সিনারিও, বাট ট্রাই করি একটু অ্যাভয়েড করার জন্য। যেমন আমি ছোট একটা এক্সাম্পল দিই, অনেক কিছু আমরা মানে ভিডিওতে পাবলিশ করতে পারি না। যেমন মনে করেন সুন্দরবন, খুলনা, সাতক্ষীরা বা শ্যামনগর বা কয়রা বা দাকুপের এদিকের স্যালানিটা অনেক বেশি, লবণাক্ততা অনেক বেশি। আমি যখন ফার্স্ট কয়রার দিকে যাই, সো কয়রায় এক ছেলের সাথে আমার দেখা, ও বলে যে ভাই আমার গার্লফ্রেন্ড মারা গেছে। আমি তো হাসতেছি, কেন গার্লফ্রেন্ড মারা গেছে? বলে যে ভাইয়া হাসিয়েন না, গার্লফ্রেন্ড মারা গেছে জরায়ু ক্যান্সারের কারণে। অ্যাকচুয়ালি জরায়ু ক্যান্সারটা কেন হয়? তাদের স্যালানিটা অনেক বেশি। ইনফ্যাক্ট তাদের এখানে যে পিরিয়ডের সমস্যা নিয়ে আমি কাজ করতে গেছিলাম, বাট ভিডিওতে আমি বলতে পারিনি। এরকম অনেক কিছু বলি, অনেক কিছু স্ক্রিপ্টে আনি, কিন্তু ওটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হয়। ব্যাক স্পেস কেন দিতে হয়? কেন পিরিয়ডের কথা বলতে পারি না? এই যে ট্যাবু, সোশ্যাল ট্যাবু, এই কারণগুলোতে আমরা ভিডিওতে এই কথাগুলো বলতে পারি না। কেননা আমি যদি ছেলে হয়ে বাংলাদেশের আসপেক্টে পিরিয়ডের কথা আমি ভিডিওতে বলি, বাংলাদেশের মানুষ আমার ধুয়ে দিবে, আমার কন্টেন্ট ধুয়ে দিবে। এই কারণে অনেক কিছু সুন্দরবনের আশেপাশে বা উপকূলের এই যে মানুষের কষ্ট, বিশেষ করে মেয়েদের পিরিয়ডের যে কষ্ট, এই কথাগুলো কন্টেন্টে বলার পরেও, স্ক্রিপ্টে বলার পরেও আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিই। সো এরকম যাই, মানে অ্যাকচুয়ালি হেড কমেন্ট বলেন বা এরকম কিছু চ্যালেঞ্জেস সব কিছু আসলে মাথায় রেখেই কাজগুলি করতে হয়। আমরা একটু এই প্রসঙ্গে নাফিস সেলিমের কাছে শুনতে চাইবো, আসলে এই ব্যাপারগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করছেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি? একদম মাটি কামড়ায় ধরে থাকি। আচ্ছা, না আসলে অনেস্টলি বলতে যে হেট কমেন্টস তো আসে বা নেগেটিভ কমেন্টস আসে, এটা ট্রু। সেই ক্ষেত্রে আমি প্রথমত আমি যখন কন্টেন্ট বানাইতেছি, আমাদের ইন্টেনশনটা থাকে অ্যাওয়ারনেস রেইজ করা, এডুকেশন, এগুলোই আমার ফোকাস থাকে। কাউকে হার্ট করা আমার ইন্টেনশন থাকে না কখনোই। কিন্তু কোনো সময় হয়তো আমার নিয়ত সহি, কিন্তু হয়তো বা আমার কোনো একটা কথাই কারো কষ্ট লাগতে পারে। আমি ইন জেনারেল দেখি আচ্ছা বেশিরভাগ মানুষ কি কষ্ট পাচ্ছে কিনা, বা হয়তো বা আমি এই উদ্দেশ্যে বলছি কিন্তু সে হয়তো বা বুঝেনি, বা আমার মেসেজের কারণে আমি ঠিকমতো ডেলিভারি দিতে পারিনি। অনেক সময় আমি নিজেকেই রিফ্রেন করি। দেখেন আমার পাবলিক স্পেসে অনেক সময় অনেক কথা বলার, আমাদের জন্য কিছু কিছু কথা একটু রিফ্রেন করা উচিত। কারণ এখানে অনেক রকম মানুষ আছে, অনেক বিলিফ সিস্টেম আছে, অনেক রকম চিন্তা করে। সব জায়গায় আমাকে যে মতামত দিতে হবে, বলতে হবে, দরকার কি? আমার যে নিয়ত, আমি যে উদ্দেশ্য, সেটা হাসিল করলেই তো হলো। সো এগুলো একটু মাইন্ডফুল থাকতে হয়। এটা ট্রু যে কোনো একটা ট্রেন্ড আসলো, আমিও ওটার গা ভাষায় দিয়ে আমাকে ইচ্ছা, অনেকেই আছে যে কি আজকে এই ট্রেন্ড, এই মানে ট্রেন্ড অনুযায়ী খুব অ্যাগ্রেসিভলি করে। যে জিনিসটা আমার কাছে মনে হয় যে কি দরকার কি, আমি একটু আস্তে ধীরেই করতে পছন্দ করি। আর যখন কোনো নেগেটিভ কমেন্টসও আসে, যেটা আসে খুবই স্বাভাবিক আসে, আমি দেখি যে আচ্ছা এটা কি আমাকে, সে অনেক সময় নেগেটিভ কমেন্টস আসে কি সে একটা মেসেজ দিচ্ছে, কিন্তু মেসেজটা ঠিক কনস্ট্রাকটিভলি চাইলে বলতে পারতেন। আমি চেষ্টা করি যতটুকু কনস্ট্রাকটিভলি নেওয়া যায়। হয়তো আমি একটা এক্সাম্পল দিই, আমার টু সেন্স পডকাস্ট যখন প্রথমে করতাম, আমার একটা স্বভাব আছে, আমি হাত এই যে পা নাড়াই, প্রথম এপিসোডগুলো আমি খালি নর্মালি পা নাড়াচ্ছি, কিন্তু আমি জানতাম না যে আমি পা নাড়াই। আমার কিন্তু ওই হেট কমেন্ট বলতে কি ধরেন একটা কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ যে ভাই আপনি পাটা ঝাঁকান বেশি, ভালো লাগছে না, অড লাগছে, করেন না, এটা না করাটাই ভালো। আমার কি ফালতু লাগতেছে, মানে আসে না খুব বাজেভাবে। সো খারাপের মধ্যে থেকেও ভালো নেওয়ার চেষ্টা করি, যদি না পারে উই ইগনোর। আর এটার কারণে কিন্তু আমি আর কখনো পা না, আপনি দেখবেন যে আমি কখনো পা নাড়াচ্ছি না ডিসটেন্স থেকে। আমি কিন্তু নেইও, মানে কোনো থেকেও নেই। আর অন্য সময় যদি এক্সট্রিম হয়, উই হ্যাভ আওয়ার মডারেশন টিম, তারা মডারেট করে। ইন জেনারেল পিপলদেরকে না হার্ট করাটা আমার ইন্টেনশন থাকে। আপনার কাছে জানতে চাইবো, এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদেরকে আপনার সাজেশনের জায়গাটা কি থাকবে? নাম্বার ওয়ান, একটু আগে যেটা নাফিস ভাই বললেন যে সবসময় ট্রেন্ড ফলো করতে হবে এমন না, মাঝে মাঝে আমরাও ট্রেন্ড ফলো করি, আমি আমার টিমকে নিয়েও ট্রেন্ড ফলো করি, বাট সবসময় যে ট্রেন্ড ফলো করতে হবে এমন না। সেকেন্ডলি হচ্ছে অনেকে, বেশিরভাগই আমরা এখন যেটা করি যে একটু R&D কম করা। আপনাকে যদি মার্কেটটা বুঝতে হয়, আপনাকে যদি কন্টেন্ট ক্রিয়েশনটা করতে হয়, ফার্স্টে হচ্ছে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ দুই অ্যাঙ্গেলে করতে হবে। একটা হচ্ছে এখন মার্কেট অ্যাকচুয়ালি ডিমান্ডটা কিসের, কোন মার্কেট ডিমান্ড। এখন প্রচণ্ড জুলাই আন্দোলন হচ্ছে, এখন প্রচণ্ড দেশে অরাজকতা হচ্ছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি।
ওই অবস্থায় আপনি যদি মানে খুব ইন্টারেস্টিং একটা কন্টেন্ট দিয়ে দেন আপনার পার্সোনাল লাইফে, ডেফিনেটলি ওটা খাবে না। সো কোন টাইমে কোন কন্টেন্টটা খাবে সেটা একটু রিসার্চ করে নেওয়া। সেকেন্ডলি হচ্ছে আপনি যে কন্টেন্টটা বানাবেন সেই কন্টেন্টের পেছনে একটু রিসার্চ করে নেওয়া। আপনি যদি রিসার্চ না করেন, আপনি যদি একটা কন্টেন্ট না শ্যুট করার আগে রিসার্চ না করে, স্ক্রিপ্ট রেডি না করে কন্টেন্ট শ্যুট করতে যান, তাহলে এটা হবে কাইন্ড অফ ট্রেনিং না নিয়ে যুদ্ধে যাওয়া। আমরা ট্রেনিং না নিয়ে যদি যুদ্ধে যাই, ডেফিনেটলি আমার এনিমি আমাকে গুলি করে মেরে ফেলতে পারে, আমি ইজিলি মানে পরাজিত হবে, এটাই স্বাভাবিক, তাই না? সো সেই ক্ষেত্রে একটু স্ক্রিপ্টটা ডেভেলপ করা, একটু বেসিক আইডিয়া নেওয়া, একটু রিসার্চ করে তারপর শ্যুট করতে যাওয়া বা কন্টেন্ট ক্রিয়েশন করা, এটা আমি মানে বেশিরভাগ ক্ষেত্রে একটু ল্যাকটা দেখতেছি। সো আমি এই ক্ষেত্রে বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চায়, সেই ক্ষেত্রে একটু রিসার্চের উপর ফোকাস দেওয়া, সো দ্যাট আপনার কন্টেন্টটা বেশি ইম্প্যাক্টফুল হবে। কেননা আপনি কন্টেন্ট বানাচ্ছেন, দিন শেষে সেটা যদি আপনার সোসাইটিতে ইম্প্যাক্ট না করে, আমার সোসাইটিতে সেটা যদি একটা পজিটিভ রেসপন্স না দেয়, তাহলে কন্টেন্টের অ্যাকচুয়ালি কোনো মানে আউটপুটটা কিন্তু আসতেছে না। সো এটা একটু মাথায় রাখতে হবে। যারা নতুন কন্টেন্ট বানাতে চায় বা এন্টারপ্রেনার হতে চায়, তাদেরকে নাফিস সেলিম কি বলবেন? অনেকে এখন কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু কন্টেন্ট হয়তোবা রিচ পাচ্ছে না, অডিয়েন্সের সাথে কানেক্টেড হচ্ছে না, অ্যান্ড পিপল গেট ফ্রাস্ট্রেটেড। যেটা কেন হচ্ছে, ভাই যেটা বললো খুব সুন্দর কথা বলেছেন, যে প্রথমত আমি যেই ফিল্ডে যাব তার আগে একটু রিসার্চ করা। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেমন দেখবেন অনেকেই আছে বাংলাদেশে যারা ব্যবসা করতে চায়, তারা রেস্টুরেন্টের ব্যবসা দিবে অথবা কাপড়ের ব্যবসা দিবে। আমার নিজেরও কাপড়ের ব্যবসা আছে, রাইট? সো কারণ বাহির থেকে দেখে মনে হয় যে এটা অনেক সহজ একটা কাজ। আরে রেস্টুরেন্টের বিজনেস, আরে অমুক অমুকে দিছে। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ফ্রেন্ড পরিচিত কেউ আছে যে রেস্টুরেন্টের বিজনেসে আগে করতেছে বা করবে। রেস্টুরেন্ট বিজনেস ইজ সো, যেখানে ব্যারিয়ার টু এন্ট্রি যত সহজ, সেখানে মানুষ অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি। সো ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট। ভাই 1 বছরের মধ্যে যে অ্যাওয়ার্ড পেয়েছে, অনেকে আছে অনেক দিন ধরে করতেছে, স্টিল দে আর নট গেটিং দ্যাট রেকগনিশন। আচ্ছা, উনি নিশ্চয়ই অ্যাওয়ার্ডের জন্য করেননি, এটা ওনার মাথা ছিল যে আমি অ্যাওয়ার্ড পাওয়ার জন্যই করবো, ব্যাপারটা এরকম না। প্রথমত হচ্ছে এম আই রিয়েলি প্যাশনেট অ্যাবাউট ইট, আমি যে জিনিসটা করতেছি এটা কি আমার ভালো লাগার বিষয় কিনা। আমি কন্টেন্ট ক্রিয়েশনের আমাদের বুট ক্যাম্প আছে, সেখানে আমাদের স্টুডেন্টসদেরকে দেখি, এবং ম্যাক্সিমাম যে মিস্টেক্সগুলো হয় যখন আমরা শুরু করি, তখন আমি আমার নিজের ব্যাপারে খুব বেশি ফোকাস থাকি। ওয়াই উড পিপল ওয়াচ ইউর কন্টেন্ট? মানে যখন আপনি কন্টেন্টটা বানাবেন, আপনার মাথায় রাখবে অপর মানুষ যে দেখতেছে সে প্রচণ্ড লেজি মানুষ, সে আপনাকে চিনে না, হয়তো বা পছন্দও করে না, তার হাতে সময় নাই, ইমপেশেন্ট। এখন আপনি কন্টেন্ট বানান, এবার করেন। এই ফর্মুলাটা আপনি যদি সোহান ভাইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখেন, একজন লেজি মানুষও আচ্ছা দেখি তো কী করতেছেন উনি, কারণ উনি প্রথম কথাতেই একটা হুক করে দিবে, এমন একটা জায়গায় যাবে, এমন কিছু, আরে বাপরে বাপ, এটা তো দেখতেই হবে। কারণ উনি এমন এমন জায়গায় যাচ্ছে, আমি তো জীবনেও হয়তো যাবো কিনা আমার ডাউট আছে, তাহলে অ্যাটলিস্ট ওনার কাছ থেকে দেখে আমি জিনিসটা একটু বুঝে নিই। দ্যাটস ওয়াই যেটার আমার অ্যাক্সেসটা কম, যেটা এবং যেটা তার স্ট্রেংথ আমার উইকনেস, বা আমার কাছে সে অ্যাভেলেবিলিটি নাই, আমি দ্যাটস ওয়াই ওনার ভিডিওটা কিন্তু দেখতেছি। এখন হয়ে গেছে কি, আমি এখন কেউ হচ্ছে খাবারের ভিডিও করতেছে বসে বসে, কেউ আছে শুধু ভিডিওই করতেছে। ভিডিও করা আর কন্টেন্ট বানানো হচ্ছে ডিফারেন্ট থিং, তাই না? যারা বিজনেস করতেছেন তাদের জন্য কিছু সুসংবাদ বলি। কন্টেন্টটা কতটা ইম্পর্টেন্ট। আপনি যদি কন্টেন্ট বানান, লেটস সে আপনি এতটুকু ইনকাম করবেন, একটা ক্যাপ আছে কিন্তু। আপনি ব্যবসা করতেছেন, ধরেন আপনি এতটুকু ইনকাম করবেন, আর আপনি যদি ব্যবসার কন্টেন্টকে যদি একসাথে করেন, দেন স্কাই ইজ দ্য লিমিট। এক্স্যাক্টলি, বিকজ কন্টেন্টের মাধ্যমে আপনি কিন্তু ট্রাফিক বাড়াচ্ছেন, আপনার নিজের ফেস ভ্যালুটাও ক্রিয়েট হচ্ছে, ফেস ভ্যালু বাড়ছে, ট্রাস্টটা বাড়তেছে। তো আমরা যেটা বলি যে ডিসপ্রপোর্শনেট yield বলে একটা টার্ম আছে, যে এটা এত বড় আপনাকে yield দিবে বা আউটপুট দিবে, অকল্পনীয়। এটা আপনার ব্যবসা হোক, আপনি ইঞ্জিনিয়ার হোক, আপনি ডাক্তার হন, আপনি যেটাই করেন না কেন, সেই রকম লেভারেজ দিবে। ইউ ডোন্ট নো যে আপনার অপর পাশে কে দেখতেছে, ইউ ডোন্ট নো যে কার সাথে আপনার কানেক্টেড হয়ে যাবেন এবং কি হতে পারে 1 বছরের মধ্যে। ভাই আমি তো বুঝতে পারতেছি যে কেমনি উনি 1 বছরের মধ্যে, মাশাআল্লাহ, আই এম সো প্রাউড অফ হিম, আলহামদুলিল্লাহ, সো প্রাউড অফ হিম। সো আমি বলবো যে এই কয়েকটা জিনিস ভাইয়ের যে কথাগুলো বলো, এবং জাস্ট একটু ক্রিটিক্যাল একটু থিঙ্ক করা যে কেন মানুষ দেখবে, এই জিনিসগুলো, কনসেপ্ট,
গুলো যেন ভালো হয়, সচেতন ভাবে আসলে সচেতনভাবে। রিসার্চ করে প্রপারলি তারপরে কন্টেন্ট গুলো বানাতে হবে। আমরা বুঝতে কষ্ট পেরেছি করতে হবে ভাই, যাই করি না কেন কষ্ট করতে হবে। ঘাম না ঝরলে ভাই আউটপুট নাই, ঘাম ঝরতে হবে। একদম, এবং আপনারাও ঘাম ঝরাতে থাকেন আপনাদের কাছ থেকে, ঘাম, যাতে চোখের পানি সব একদম একদম। আমরা এই পর্যায়ে আসলে একটা শর্ট একটা র্যাপিড ফায়ার সেগমেন্টে sure, চলে sure, যাচ্ছি। দুজনকেই জিজ্ঞেস করব, শুরুতেই যাচ্ছি আর কিছু আপনার কাছে, ইনস্টাগ্রাম আর ইউটিউব? ইনস্টাগ্রাম আর ইউটিউব? ইউটিউব। ওকে, মর্নিং শুট আর মিডনাইট এডিট? মর্নিং শুট। মিডনাইট এডিট। ওকে, ফেম আর ক্রিয়েটিভিটি? ক্রিয়েটিভিটি। Okay, so one app you cannot live without? ফেসবুক। প্রিমিয়ার প্রো। Okay, okay. অনেক ডিএম আসে নিশ্চয়ই আপনাদের, এমন কোনো ফানিয়েস্ট ডিএম যেটা রিসিভ করেছেন? কিছু কিছু ডিএম আমি এরকম পাই যে ভাই আপনি যতক্ষণ না রিপ্লাই দিবেন আমি আপনাকে মেসেজ করতেই থাকবো, ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এরকম লিখতে থাকে, বাট ডে 6, 7 এর পরে আর খুঁজে পাওয়া যায় না। বাট ইয়া এরকম আর কি আছে। ফিল্টার আর নো ফিল্টার? নো ফিল্টার। কিসের ফিল্টার আর নো ফিল্টার? মানে যখন ছবি তুলতে সেটার ফিল্টার? ও নো ফিল্টার 100%। ওকে, নিজেকে এক শব্দে কি বলবেন? হাফিজ ভাই। আমি তো সব অ্যানসার করতেছি। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় যে কি বোকাশোকা। বোকাশোকা। ওকে, আর কিছু কি বলবেন? ট্রাভেলার। ওকে, গ্রেট। আমরা দুজনের সাথে দারুণ আড্ডা দিলাম, এবং আসলে আমাদের যেই বর্তমান সময়ের ইনফরমেশন বলি কিংবা সোশ্যাল মিডিয়ার কথাই বলি, সেই সময় আপনারা যে দুজন দারুণভাবে কন্টেন্ট বানাচ্ছেন, এবং আমরা দেখছি আনসিন বাংলাদেশকে দেখছি, এবং বিজনেস নিয়ে, এন্টারপ্রেনারশিপ নিয়ে, এবং নানান রকম মানুষের কাছ থেকে আসলে আমরা তাদের এক্সপিরিয়েন্স থেকে জানতে পারছি, তাদের নানান ধরনের ঘটনা এবং সাজেশনগুলো আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের আয়োজনে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আমরা আরও ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটর পাবো যারা আপনাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসবে। আপনাদের দুজনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আড্ডা, আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং আসলে আমাদের দেখার দৃষ্টিকে আরও বেশি প্রসারিত করতে হবে, চিন্তা মননশীলতাকেও বৃদ্ধি করতে হবে, এবং তার ফলেই কিন্তু আমরা যে কোনো কাজ খুব সুন্দরভাবে করতে পারবো। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।